বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো সার্বভৌমত্বের বিরুদ্ধে সহিংসতা। এই অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক থাকবো আপনাদের সাথে, এবং অতিথি হিসেবে থাকছেন আমার ডান দিকে কর্নেল মোহাম্মদ আউয়াল বীর প্রতীক, বাংলাদেশ সামরিক বাহিনীর একজন দুঃসাহসিক নির্ভীক অফিসার। আপনাকে স্বাগতম স্যার। আরেকজন আছেন বাংলাদেশের অন্যতম একজন কার্ডিওলজিস্ট, বাংলাদেশ আর্মির মেডিকেল কোরের একজন অফিসার, তিনি হলেন কর্নেল জেহাদ খান। আপনাকেও এই অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের প্রাক্তন ফেসিবাদ সরকারের অসংখ্য লেসপেন্সাররা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য নানা অজুহাতে বিভিন্ন জায়গায় সহিংসতা করছে, এবং প্রতিনিয়ত তারা তাদের টাকার মাধ্যমে, তাদের অর্থবিত্ত দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করছে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য। আপনারা লক্ষ্য করে থাকবেন সাম্প্রদায়িকতার নামে তারা নিজেরা পরিস্থিতি তৈরি করেছে এবং করছে। একজন নিরীহ একেবারে একজন ভালো আইনজীবীকে, একজন ভালো মানুষকে তারা নির্মম নৃশংসভাবে হত্যা করেছে জব করে। এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সহিংসতা চালাচ্ছে, মানুষকে হত্যা করছে, তারা ধ্বংস করছে দেশের সম্পদ। এই বিষয়টা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা অত্যন্ত ভয়ঙ্কর এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর উপরে আজকে আমি প্রথমেই আলোচনা করার জন্য আমি প্রথমেই আহ্বান জানাবো কর্নেল আব্দুল আউয়াল বীর প্রতীককে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বক্তব্যের শুরুতেই আমাদের যে অনেক স্বপ্নের যে দ্বিতীয় স্বাধীনতা, যারা সফল সংগ্রামে জয়ী হয়েছেন তাদের সকলের প্রতি, আপামর জনসাধারণের প্রতি আমার রইল সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের এই বিষয়টাতে যে কেন বাংলাদেশের প্রতি বাইরের শকুনের সেন দৃষ্টি বারবার ফেরত আসছে, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এক নাম্বার, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ এই ভূমিটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে রয়েছে দক্ষিণে 185 কিলোমিটার বিশাল সমুদ্রের একটা বিচ, যেটা বলা হয় সি বিচ। অপূর্ব এবং অসাধারণ সুন্দর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, যার মধ্যে এখনও অনাবিষ্কৃত অসংখ্য ধন সম্পদ রয়ে গেছে। আমাদের যেটাকে বলা হয় যে ব্লু ইকোনমি এখন পর্যন্ত অনাবিষ্কৃত। এছাড়াও আমাদের দেশটা 20 কোটি, কেউ বলেন 18 কোটি, যেটাই বলেন, অতি সহজলভ্য একটা বিশাল মার্কেট। আমাদের জনগণ জন্মগতভাবেই সাধারণভাবে শান্তিপ্রিয়। আমাদের এই সম্পূর্ণ মার্কেটটা সম্পূর্ণ পৃথিবীর একটা দৃষ্টি আকর্ষণ করে। তার মধ্যেও বটগাছের নিচে, অর্থাৎ ঠিক ভারতের মতো একটা বিরাট মহাদেশের মতো একটা ঠিক নিচেই আমাদের অবস্থান, যেটা ছোট্ট একটা কচু গাছের মতো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যে সাম্প্রদায়িকতা বলা হচ্ছে, এবং আপনি যেটা বললেন, আমাদের শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত। আমি এক কথায় বলবো যে এখনকার যে এন্ট্রিম গভর্নমেন্ট আছেন তারা কিন্তু একটা লাইফ সাপোর্টের রোগী, অথবা আমি বলবো কোমায় একটা রোগী, এই একটা রোগীর চিকিৎসা তারা করছেন। যারা বোঝার জিনিসটা বুঝে নেবেন। এই কমার রোগীকে আদৌ জ্ঞান ফিরে আসবে কিনা সেটা ডিপেন্ড করে এন্ট্রিম গভর্নমেন্ট কীভাবে এটাকে হ্যান্ডলিং করবে, অথবা এটার ব্যবস্থাপনা পরিচালনা করবেন। প্রথমেই আমি আসি আমাদের অর্থনৈতিক দুর্দশা। যে বাংলাদেশের অর্থনীতি এত শর্টকামিংয়ের পরেও অত্যন্ত শক্তিশালী ছিল, ব্যাংকগুলিতে কোটি কোটি হাজার হাজার টাকা ছিল, বর্তমানে এটা শূন্য। শিল্প প্রতিষ্ঠান আমাদের পুরো পৃথিবীতে যতদূর সম্ভব আমার জানা মতে সবচেয়ে বেশি গ্রিনভিউ ফ্যাক্টরি যেটাকে বলা হয়, অর্থাৎ অ্যাবসোলুটলি A1, 200-র উপরে
আমাদের ফ্যাক্টরি এগুলো এখন সব ধ্বংসপ্রাপ্ত। উদাহরণস্বরূপ বলি, টিএনজেড গ্রুপ বলে একটা গ্রুপ আছে, যারা 5টা ফ্যাক্টরির মালিক, তারা বর্তমানে বেতনই দিতে পারছে না, অথচ তাদের বার্ষিক টার্ন আউট এমনিতেই $500 কোটি। এরপর থাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অপেক্ষা রাখে না কার ইঙ্গিতে এবং কার ইন্ধনে যে ছাত্ররা জান দিল, প্রাণ দিল, রক্ত দিল, তারাই কিন্তু মারামারি করে শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যান, চেয়ার, টেবিল, অধ্যক্ষের কক্ষ সব ভাঙচুর করছে। এটা কি স্যার এই ছাত্ররা মনে হয় আপনার? এই যে বললাম ইন্ধনে, কার ইন্ধনে? এখানে তো স্যার যে ফেসিবাদী সরকার ছিল তাদের তো একটা ছাত্র সংগঠন ছিল, অবশ্যই সেই ছাত্র সংগঠনের তো সংখ্যা কম নয়। তারা টাকা পেয়ে, তারা বিভিন্ন লোভে লালসায় তাদের চরিত্রের যে অধপতন ঘটেছে, দেশের বিরুদ্ধে আবরার ফাহাদকে যেভাবে তারা হত্যা করেছে নির্মমভাবে, আপনার আরেকটা ছেলেকে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের চর্চা তো তাদের মধ্যে আছে। সুতরাং যারা এই কাজগুলো করছে ধ্বংসলীলা, তারা তো ওই যারা আন্দোলনকারী ছাত্র হতে পারে না, তারা হতে পারে না। এবং অনেক জায়গাতেই দেখা গিয়েছে ভাইরালে যে ছাত্র হিসেবে যারা লুঙ্গি পরেও কিন্তু একটা ছেলেকে মারধর করতেছে, মাটির উপর সাপের মতো পিটিয়ে মারছে, এরা তো ছাত্র নয়। তাহলে আমাদের ব্যর্থতাটা কোন জায়গায় সেটাও দেখা উচিত। তাই আমাদের যে ব্যর্থতা সেটা হলো সঠিকভাবে চিহ্নিত করা যে কারা এগুলো করছে, কারা এর পেছনে দায়ী, কিসের জন্য এবং কোন লোভে তারা এটা করছে। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। এই পর্যায়ে আমি কর্নেল জিহাদ খানের কাছ থেকে জানতে যাব, কর্নেল আউয়াল, বীর প্রতীক, এবং বীর প্রতীক তারাই পেয়ে থাকেন যারা দেশের জন্য দুঃসাহসিকতার সাথে নিজের জীবনকে বাজি রেখে কোনো কাজ করে থাকেন, এবং সেই কাজটি উনি করেছিলেন পার্বত্য চট্টগ্রামে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই সার্বভৌমত্ব আমাদের বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি দেশ অনবরত তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, উস্কানি দিচ্ছে। তারা কেন এই কাজটা করছে? ধন্যবাদ স্যার আপনাকে, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। কর্নেল আউয়াল স্যার ইতিমধ্যে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি দু একটা পয়েন্ট আর একটু অ্যাড করতে চাই। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও দেখা দরকার আমাদের, যে এই ভারত উপমহাদেশে আমরা যদি বিভিন্ন প্রদেশ চিন্তা করি, বাংলা ছিল দীর্ঘতম সময়ে ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল, এবং এই সব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলায় প্রথম পরাধীনতা শিকার হয়। এবং এই যে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ ছিল, এটা জাস্ট কয়েক বছরের মধ্যেই এখানে দুর্ভিক্ষ শুরু হলো। 1973 মন্বন্তর, 1773 মন্বন্তর যাকে আমরা বলি। তো এই যে দুর্ভিক্ষ শুরু হলো, এইভাবে যে আমাদের জাতির যে দুর্দশা শুরু হলো, সেই দুর্দশাটাকে আলটিমেটলি এই আমাদের যারা এই স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, ওই সময় নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা কাজ করেছে, এবং সেই গ্রুপ সবসময় সক্রিয় থেকেছে। এবং আমরা দেখেছি যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, সেটাতে আমাদের এই এলাকার একটা মানুষের উন্নতি হবে, সেটাকে তারা কিছুতেই মেনে নিতে চায়নি আমাদের পশ্চিমবঙ্গের লোক। এবং রবীন্দ্রনাথ, যাকে আমরা বিশ্বকবি বলে থাকি, আমাদের প্রচুর হইচই করা, অথচ ইনি এই কিছুতেই এটাকে মেনে নিতে পারেননি, বিরোধিতা করেছেন। এমনকি এখানে একটা ইউনিভার্সিটি হোক, সেই ইউনিভার্সিটি পর্যন্ত উনি বিরোধিতা করেছেন। এবং এইভাবে দেখেছি যে তারা মনে করেছে যে এখানে, এভাবে বলেছে যে এখানে ইউনিভার্সিটি হবে কেন, এখানে ওই ধানমন্ডি আছে, তারপরে এই জাস্ট ধান ক্ষেত, পাট ক্ষেত, এগুলো হওয়ার জন্য যোগ্য, এখানে যদি কিছু এই ধরনের তাদের সমালোচনা নেগেটিভ ছিল। এবং তারা বলতো যে এদের দু একটা দরকার। এখন এই প্রতিবেশী দেশ কেন আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে? আমরা ইতিহাস জানি সবাই, অনেকেই কম বেশি। তো এই জিনিসটা প্রতিবেশী দেশের তারা আমাদের জনগণের পক্ষে না দাঁড়িয়ে কেন একটা ফ্যাসিস্টের পিছনে দাঁড়াচ্ছে, এটাই আপনার কাছে জানতে চাই। এটাই দুঃখজনক যে তাদের এই মেন্টালিটিটা রয়ে গেছে। তারা কিছুতেই চায় না যে আমরা স্বাধীনভাবে দাঁড়াই, নিজের পায়ে দাঁড়াই। এই জন্য তারা এই গত দীর্ঘদিন ধরে তারা আমাদের বিরোধিতা করে আসছে। এবং 71 সালের যেই সাহায্য ছিল, সেটা নাম কাওয়াস্তে ছিল, আসলে তার চেয়ে বেশি বরং সম্পদ এখান থেকে লুট করে নিয়ে গিয়েছে। তারা আমরা যখনই, এমনকি 72, 73, 74 সালেও অনেকভাবে অস্থিরতা করেছে পার্শ্ববর্তী দেশ।
এবং এই যে শান্তি বাহিনী তৈরি করা থেকে শুরু করে যত সর্বহারা এগুলো সব কিছুর পিছনে আমাদের প্রতিবেশী দেশে ইন্ধন ছিল। কাজেই আমরা এতদিন যে জগদ্দল পাথর হয়ে বসেছিল প্রতিবেশী দেশের সহযোগিতায়, সেটাকে তারা হঠাৎ করে যখন দেখতে পেল যে তাদের হাতের কবজার বাইরে চলে গেছে, তখন তাদের মাথা গরম হয়ে গেছে যে এটা কিভাবে হলো যে আমরা এত চেষ্টা করে তাদেরকে, আমাদের অর্থনীতি ধ্বংস করলো, আমাদের শিক্ষা, এমন কোনো দিক নাই, শিল্প কলকারখানা সব ধ্বংস। তারপরে তাদের আশা ছিল এই দেশকে একদম সিকিমের মতো বানাবে, কিন্তু সেটা এই দেশের জনসাধারণ যে বীরত্বের পরিচয় দিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। 100 বছরের ইতিহাসে এইরকম ডিকটেটরকে সরিয়েছে নজির পাওয়া মুশকিল। আমার আত্মীয়স্বজন বাইরে থাকে, তাদেরকে বলে অন্যান্য দেশের লোকজন, তোমরা কিভাবে এরকম একটা ডিকটেটরকে সরাতে পারলে, আমরা তো এরকম পারি না। অনেক দেশে এখনো কিন্তু ডিকটেটর রয়েছে, এরকম ডিকটেটর ভিতরে কোথাও নাই। আমি আপনার ইনফরমেশন সেটাই। এবং এক হচ্ছে ডিকটেটর, দ্বিতীয় হচ্ছে দেশপ্রেমিক হলে একটা কথা ছিল, দেশকে বিক্রি করে দিয়ে ডিকটেটর, এই সব মিলে তাদের ন্যাচারালি ওই যারা তাদের স্বার্থে আঘাত হয়েছে, তাদের সে আগের মতো আদানির মতো চুক্তি হবে না, এই গঙ্গার পানি, তিস্তা ইচ্ছা মতো যা নেওয়ার ছিল সেটা নিতে পারবে না। উনি বলেছেন তো, যা দিয়েছে ইন্ডিয়াকে তারা চিরদিন মনে রাখবে বলেছেন। কাজে ন্যাচারালি তাদের পক্ষ থেকে বিরোধিতা আসবে, আসাটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়ারও বোঝা উচিত যে প্রত্যেকটা প্রতিবেশী দেশ, আমরা তো না মুসলিম, কিন্তু এই যে তাদের এই পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, তারাও পর্যন্ত ইন্ডিয়ার সাথে শত্রুতা, তারা তো একই ধর্মের অনুসারী, তাদের মধ্যে শত্রুতা। একটা বন্ধু রাষ্ট্র আছে কি আশেপাশে? কেউ একটাও বন্ধু রাষ্ট্র নেই। তো এতে ইন্ডিয়া আলটিমেটলি হয়তো সাময়িকভাবে হয়তো কোনো বেনিফিট পেতে পারে, কিন্তু ইন দ্য লং রান ইন্ডিয়ার যে ইমেজ নষ্ট হচ্ছে, এটা অনেক ক্ষতি। দেশে, নিজস্ব দেশে যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে এবং মসজিদ, মাদ্রাসা এগুলো ধ্বংস হচ্ছে, এই সম্পর্কে আপনার ধারণা আছে কি? হ্যাঁ, আমি তো খুবই অবাক হই যে বাবরি মসজিদের মতো এরকম একটা ঐতিহাসিক জিনিস, যেটা একটা হেরিটেজে নিশ্চয় অন্তর্ভুক্ত ছিল, এই জিনিসটাকে ডেলিবারেটলি এই বিজেপি ডেস্ট্রম, এবং গভর্নমেন্টের ভূমিকা কী ছিল ওই সময়? কংগ্রেসের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো, চাইলে কারফিউ জারি করে, আর্মি ডিপ্লয় করে এইরকম একটা স্মৃতিচিহ্নকে রক্ষা করতে পারত। এবং তারা রামের জন্মভূমি যেটা বলছে, রাম কোনো ঐতিহাসিক চরিত্রই নয়, এটা হচ্ছে জাস্ট একটা কাল্পনিক কাহিনী, তার ভিত্তিতে করে যেভাবে ধ্বংস করলো। তারপর গুজরাট হত্যাকাণ্ড, এবং প্রতিনিয়ত যেভাবে মুসলিমরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা যখন আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেশন করে, তখন সত্যি অবাক লাগে। এবং তাদের আরও জানা উচিত যে মুসলিমরা কোনো সময় সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, এবং কোনো সময় সংখ্যালঘুদের উপর অত্যাচার বিশ্বাস করেন। এটা কেন? এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে আমি সেদিন কাজ করব। এই স্পিরিটের কারণে যে কোনো মুসলিম দেশে আপনি দেখবেন, সঠিক, কোন সরকার, ইসলাম কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, পুনরায় স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে, যেখানে আমরা আলোচনা করছিলাম দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সহিংসতা। শ্রদ্ধেয় কর্নেল আউয়াল বীর প্রতীক, আপনি সবসময় দেশের সার্বভৌমত্ব নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন, জীবনটা উৎসর্গ করেছেন সামরিক বাহিনীতে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেই অবদান আমরা অস্বীকার করতে পারবো না, দেশবাসীও পারবে না। এই মুহূর্তে একটা বিশেষ সময় বাংলাদেশ পার করছে। 16 বছরের ফ্যাসিবাদী যে শাসন, জুলুম, জেল, দুঃশাসন, এরপরে এই সরকার 16 বছর পরে এই সামান্য সময় কেবল অতিবাহিত হলো, এবং এর মধ্যেই চলছে নানান আন্দোলন। এই পর্যায়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কি দায়িত্ব পালন করলে দেশটাকে আমরা এই জুলুমের হাত থেকে আমরা একটা মুক্তির পথে নিয়ে যেতে পারবো? আপনাকে অনেক ধন্যবাদ কর্নেল হক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা যদি প্রথমে এই জিনিসটা চিন্তা করি যে এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু কোনো ক্ষমতায় আসার জন্যই তারা আসে নাই, বা ক্ষমতা নিয়ে বসে থাকবে সেটা তাদের উদ্দেশ্য নয়।
ওনাদের যেটা উদ্দেশ্য সেটা হলো যে পার্টিকুলার একটা সিচুয়েশন, স্থিতিশীল একটা পরিবেশ, স্থিতিশীল কিছু আপনার প্রতিষ্ঠানকে ঠিক জায়গায় এনে এবং আপনার শৃঙ্খলাকে 100% নর্মাল রেখে নির্বাচনের পরিবেশ তৈরি করা, এটাই ওনাদের কাজ। সেই সাথে আছে সংস্কারের কাজগুলো। এখন সংস্কারের ব্যাপারে অনেক রকম দ্বিমত ত্রিমত, অনেক বহুবিধ মত রয়ে গেছে। আমি যেটা বলবো, আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়ে গেছে, আমাদের রাজনৈতিক দলগুলোর যে চরিত্র, মূল যে চরিত্র, তাদের যে ধ্যান ধারণা বা চেতনা, সেখানে দেশপ্রেমের কিন্তু বেশ কিছুটা ঘাটতি পাওয়া যায়, অস্বীকার করার কোনো উপায় নেই। 300 জন মাননীয় সংসদ সদস্যের মধ্যে 300 যদি জিজ্ঞেস করতেন অন্তত একটা বার যে আমার উপজেলায় স্বাস্থ্য খাতে 50 কোটি টাকা আসছে, আমি কি একবার জিজ্ঞেস করব আমার এলাকায় কারা কারা প্যারাসিটামল ট্যাবলেট পেয়েছে? এরকম কোনো জবাবদিহিতা আমাদের দেশে নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। তো রাজনৈতিক দলগুলো যেটা উচিত হবে, এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে, তথ্য দিয়ে, সক্রিয়ভাবে এবং প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক এই সরকারকে সহযোগিতা করতেই হবে। তা না করে যদি আমি আগেই নির্বাচনের দিকে লোভী হয়ে পড়ি কিংবা নির্বাচনটাই আমার কাছে মুখ্য উদ্দেশ্য হয়ে পড়ে, সেই নির্বাচনটা কিন্তু ফেয়ার এবং ফ্রি হবে না। দুটি কারণে, একটা হলো অস্থিতিশীল পরিস্থিতি, বিরাজমান সহিংসতা, অর্থনৈতিক চরম দুরবস্থা এবং আপনার সকল প্রতিষ্ঠানে একটা খাই ভাব একটা চলতেছে। যারা এগুলো করছেন তারা অনেকদিন অনাহারেই ছিলেন, অনেকে ভাষ্য করে বলেন, বাট পরিস্থিতি কিন্তু তাই। সেই ক্ষেত্রে রাজনৈতিক যে বড় দলগুলো, আমি নাম ধরে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের জামাতে ইসলাম যে বড় দলগুলো রয়েছে, আপনার এরপরে যে আপনার অন্যান্য যারা রয়েছে বামপন্থী বা ডানপন্থী যেটাই হোক ছোটোখাটো দলগুলো, তাদের সকলেরই উচিত হবে এই অন্তর্বর্তী সরকারকে প্রথমত শৃঙ্খলা যেন সম্পূর্ণভাবে সাধারণ অবস্থায় এবং শান্তিপূর্ণ অবস্থায় আসে। দ্বিতীয়ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সচল হবে। তৃতীয়ত সংস্কারগুলো করতে হবে। বড় বড় সংস্কারের মধ্যে প্রথম যে সংস্কারটা সেটা হলো নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এটাই কিন্তু এখনও ঠিক করা হয়নি। তো এইখানে যদি আমি রাজনৈতিক দল হিসেবে শুধু নির্বাচন চাই বলি, তাহলে আমার মনে হয় কিছুটা ধৈর্যশীলতার অভাব দেখা দিবে। তখন অন্তরীণকালীন যে গভর্নমেন্টটা রয়েছে বা এন্ট্রিম গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, ওনারা হয়তো ঠিকমতো কাজটা করতে পারবেন না। তখন ওই যে বললাম লাইফ সাপোর্টের রুগীটাকে তখন হয়তো স্থানান্তর করার মুশকিল হবে, তাকে বাঁচানো তো বড় কথা, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য চরম ভয়াবহ অবস্থা বিরাজ করবে যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে। জিহাদ, আপনি শুনলেন এই যে আমাদের বর্তমানে, কেননা এই দেশের রাজনৈতিক দলগুলো হলো জনগণের স্টেক হোল্ডার, তারাই জনগণের প্রতিনিধিত্ব করে। বৃহৎ দুটি দল বাংলাদেশে এখন, বিএনপি এবং জামাতে ইসলামী, এই দুটো দলের মধ্যে জনগণ আশা করেছিল যে দেশের ভালো অবস্থায় নিয়ে, দেশকে একটা সুশৃঙ্খল অবস্থা নিয়ে যাওয়ার জন্য, এই যে স্যার যেটা বললেন, একটা রুগী যেটা কমাতে আছে, সেই কমা থেকে রুগীটাকে একটু, আপনি তো একজন কার্ডিওলজিস্ট হিসাবে, কিভাবে তাকে জীবিত রাখা যায় এবং একজন সুস্বাস্থ্যবান করা যায় সেই কথাটা আপনি জানেন। এই অবস্থায় এই দুটো দলের মধ্যে আমরা দেখতে পাই নানা মতদ্বৈততা এবং তাদের মধ্যে অনৈক্যের বিশাল পরিস্থিতি তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে আপনি আপনার কাছে জানতে চাইছি আমরা কেন দেশের স্বার্থের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য একসাথে হতে পারছে না, এখানে কারণটা কি? ধন্যবাদ। আসলে ওই রাজনৈতিক দলগুলোর সম্ভবত তাদের একটা ভয় যে সম্ভবত ডক্টর ইউনূস বোধহয় দীর্ঘদিনের জন্য থেকে যাবেন এবং তারা বোধহয় আজীবন ক্ষমতার বাইরেই থেকে যাবে, এইরকম একটা ভয় থাকার একটা হয়তো সম্ভাবনা আছে এরকম। কিন্তু তাদের এটাও বোঝা উচিত যে এই দুইটি দলের লোকজনে কিন্তু এই গত 15 বছরে সবচেয়ে বেশি সাফার করেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং জেল জুলুম, ফাঁসি, নানা ভাষার। কাজেই তারা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ না হয়ে না গায়, আবার যদি স্বৈরাচারী সরকার কোনোভাবে এসে যায়,
তাহলে কিন্তু এইবার কিন্তু তাদের কাউকেই অন্তত কিছুতেই রেহাই দেওয়া হবে না। কাজেই বৃহত্তর স্বার্থে তাদের যেখানে যেখানে ঐক্যের সম্ভাবনা ম্যাক্সিমাম সম্ভব করা উচিত। এবং ডক্টর ইউনূস সাহেবকে প্রথমত বুঝতে হবে যে উনি কিন্তু নিজে ক্ষমতায় আসতে চান নাই, ওনাকে আমরা জোর করে এনেছি এবং শুধু উনি দেশের স্বার্থে জনসাধারণের স্বার্থে ক্ষমতা গ্রহণ করেছেন। কাজে তাকে যদি এই এটা শুধু আমি রাজনৈতিক দল বলবো না, অনেক যারা আছে 15 বছরে কোনোদিন দাবি দেওয়া করা নাই, শিক্ষকরা দাবি দেওয়া শুরু করছে, শ্রমিক অমুক তমুক, যাদের অ্যাজ ইফ এই সরকার এখনই তাদের সব দাবি দেওয়া পূরণ করতে বাধ্য, তা তো না। যে অর্থনৈতিক অবস্থা, এখানে সবাইকে ধৈর্যশীল হতে হবে এবং রাজনৈতিক দলগুলোরও অবশ্যই তাদের জানা আছে নিশ্চয়ই যে এই মুহূর্তে যদি নির্বাচন দিয়ে কেউ ক্ষমতায়ও যায়, দেশে অর্থনীতির যে অবস্থা দুরবস্থা, তাতে ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সম্ভব হবে না। কাজেই অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে যেন সত্যিকারভাবে সংস্কার হয় এবং আমরা যেন সেই পুরনো পদ্ধতিতে চলে না যাই যে যেই ক্ষমতায় যায় তিনি আর ক্ষমতায় থেকে নামতে চান না। এই দুটো দলের মধ্যে যেটা বলছিলাম আপনাকে, এই দুটো দলের মধ্যে কি ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আছে জাতীয় ক্ষেত্রে, জাতীয় স্বার্থে? আমি তো মনে করি সম্ভাবনা আছে অবশ্যই। এরকম কি আপনার জানা আছে তাদের মধ্যে ইন্টারনালি তাদের শীর্ষ পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে কিনা? আমার সেরকম জানা নাই, কিন্তু অনেক আমরা ইতিহাস বলে দীর্ঘদিনের যে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে তাদের চিন্তাধারার মধ্যে যথেষ্ট মতৈক্য আছে। যেমন তারা সবাই স্বাধীনতার পক্ষে। এই দুইটি দলেই কোনো সময় এই দেশকে যা গত সরকার করেছে এই পার্শ্ববর্তী দেশকে বা ভারতকে উজাড় করে দিয়েছে, কিন্তু এই দুইটি দলই তাদের দেশের স্বার্থের ব্যাপারে তারা যেহেতু একমত এবং অনেক পয়েন্টে তাদের মধ্যে ঐক্যের চিন্তার মিল আছে, আশা করা যায় তাদের মধ্যে ঐক্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমি মনে করি। আপনি কি মনে করেন যে তারা এই দুটো দল যদি ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করে তাহলে সরকার তাদের যে কাজটা দেওয়া হচ্ছে সেটা পালন করতে পারবে? এক কথায় অবশ্যই পারবে। প্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের সাথে ফিরে আসব, অপেক্ষা থাকুন। প্রিয় দর্শক, পুনরায় স্বাগত মুক্তির কথা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের কাছে ফেরত আসছি। শ্রদ্ধেয় স্যার, বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী একটা ঐতিহাসিক একটা ইনস্টিটিউশন আমি বলবো। এই ইনস্টিটিউশনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এদের ভূমিকা সবসময় প্রশংসিত হয়ে আছে। বিশেষ করে 65 ওয়ারে, অবশ্যই, তারপরে 71 ওয়ারে, এই বিভিন্ন সময় টিল নাও দে আর পারফর্মিং দ্য ম্যাগনিফিসেন্ট রোল। এই সম্পর্কে যদি একটু কিছু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সামরিক বাহিনী একটা ঐতিহ্যময় বাহিনী। এর রয়েছে স্বর্ণালী অধ্যায় সেই ব্রিটিশ আমল থেকেই। তারপর আসে দেশ স্বাধীনতার সময়। আমরা সকলেই জানি পাকিস্তানের মতো একটা দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 8টা না 9টা ব্যাটালিয়ন নিয়ে যে যুদ্ধ করেছে, প্রথমে 5টা, এটা ভুলে যাওয়ার মতো নয়। এই সেনাবাহিনী কিন্তু দেশকে স্বাধীন করেছে, স্বাধীনতার ঘোষণাও করেছে এবং দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সাথে আপামর জনসাধারণ। এখানে আরেকটা নাম কি স্যার মনে করা উচিত নয় আমাদের, যেটা জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওনার প্রতি অনেক অনেক সালাম, সশস্ত্র সালাম, এবং ওনার যে অবদান এটার উপরে অনেক বই লেখা উচিত ছিল, যেটা আমরা লিখি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমি লিখছি। থ্যাংক ইউ ভেরি মাচ যদি লিখে থাকেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এখন প্রথম যেটা করণীয় উচিত, আমার বিশ্বাস আমাদের মাননীয় সেনাপ্রধান সেটাই করছেন, যেখানে 2003টা আর্মি ক্যাম্প ছিল, পুরো পার্বত্য চট্টগ্রামটাকে ব্যারিকেডের মতো ঘিরে রাখা। এখন বর্তমানে কয়টা ক্যাম্প আছে আপনিও ভালো জানেন। এটাকে আগে আমাদের ফার্স্ট, যেটা আমি বলবো, সার্বভৌমত্ব বলতে বোঝায় যে পার্টিকুলার একটা এলাকা নিয়ে একটা দেশকে বলা হলো স্বাধীন দেশ বা স্বাধীন। আর সার্বভৌমত্ব হলো এই এলাকাটা 8 কিলোমিটারই হোক আর 8000 কিলোমিটারই হোক, 1 মিলিমিটার জায়গা ছেড়ে দেওয়া যাবে না। এবং ওটার জন্য আমরা প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, প্রশ্নই ওঠে না, শত্রু কাজ করতে পারবে না। সেইভাবে আমাদের যেহেতু বর্ডারটা সম্পূর্ণ ভারতের সাথে জড়িত, এক্সেপ্ট দক্ষিণ দিকে আমাদের বঙ্গোপসাগর, এই বিশাল জায়গাটুকু সেনাবাহিনীকে, আমাদের গৌরবময় আরেকটা বাহিনী আছে যেটা বিজিবি, তারা নিশ্চয়ই এখন অনেক ভালো কাজ করছেন, তারা অনেক জায়গায় তারা অনেককে ধরে ফেলতেছেন।
অবৈধ পণ্য তারা আটকে দিচ্ছেন। এই জায়গাটাকে যদি আমরা শক্তভাবে আমরা একটা ব্লক দিতে পারি, এটা অবশ্যই করতে হবে বর্তমান পরিস্থিতিতে, এবং সেনাবাহিনীকে সদা জাগ্রত থাকতে হবে, ইনক্লুডিং বিজিবি, পুলিশ, এভরিবডি। কারণ দেশ রক্ষায় শুধু সেনাবাহিনী যুদ্ধ করবে আর আমরা জনগণ বসে থাকবো, তা তো হয় না। যেমন চায়নায় হলো পিপলস রিপাবলিক, চাইনিজ পাবলিক ফোর্স। কথার কথা যেমন মনে করেন যে আপনার ইরাকে তাদের নিজস্ব ফোর্স ছাড়াও অসংখ্য সৈন্য রয়েছে যাদের হাতে অস্ত্র আছে। ফর অ্যান এক্সাম্পল প্যালেস্টাইন, প্রত্যেককে লোকই অস্ত্রধারী, এনি টাইম দে ক্যান ফাইট। আমাদের এখন সময় হয়েছে সামরিক প্রশিক্ষণে আরও কিছু লোক প্রশিক্ষিত করা এবং সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করা। এটা হলো সার্বভৌমত্ব। 2 নম্বর হচ্ছে শুধু সার্বভৌমত্ব দেখলেই হবে না, অর্থনৈতিক স্বাধীনতা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমার বিশ্বাস প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সঠিকভাবেই দেখছেন। এইটার যদি স্বাধীনতা আমরা না পাই, শুধুমাত্র ব্যারিকেড দিয়ে একটা জায়গা ঘেরাও করে রাখলে আমরা কিন্তু উন্নতি করতে পারবো না। এটার জন্য কে কে বাধা দেবে সেটাও কিন্তু আমরা জানি। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে অর্থনৈতিক স্বাধীনতাটা আমাদের আসে। 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার যে আদর্শ, সেই শিক্ষাটা কি আছে, যদি না থাকে অতি দ্রুত একটা সিলেবাস প্রণয়ন করা। যেমন এই পর্যন্ত অনেকগুলো পরীক্ষাই হয়েছে হযবরল, একবার প্রশ্ন দিয়েছে ওটা বাতিল হয়েছে, নতুন প্রশ্ন পাঠিয়েছে সেটাও বাতিল হয়েছে। এখনও নতুন করে এনসিটিবি যেটাকে বলা হয় প্রাথমিক শিক্ষা বিদ্যালয়, তাদের কিন্তু নতুন বই এখনও আসে নাই। আর এই আর কল্প কয়েকদিনের মধ্যে আমার জানা মতে প্রায় 35 কোটি বই ছাপাইতে হয় নতুন বছর আসার জন্য। এটা কি সম্ভব? তো এটা একটা বিশাল কাজ কিন্তু আমাদের সামনে রয়ে গেছে। তারপর যেটা থাকে সেটা হলো শান্তি শৃঙ্খলা, অসম্ভব একটা প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা পরিপূর্ণভাবে পালন করছেন। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী এমনিতেই যদি এই সাইডটায় দুর্বল হয়ে যায়, তখন আপনার সার্বভৌমত্ব রক্ষা, বর্ডারে বর্ডারে তার যে দায়িত্বগুলো নিশ্চয়ই দুর্বল হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমাদের নিজস্ব যে পুলিশ ফোর্স আছে, আনসার্স ফোর্স যেটা রয়ে গেছে, ভিডিপি যেগুলো আছে, এগুলোদেরকে কাজে লাগাতে হবে। তখন সেনাবাহিনীর যে রোলটা আছে এটা আরও অধিক মহীয়ান, প্রশংসিত এবং কার্যকরীভাবে এটাকে দমন করা যাবে। তা না হলে কিন্তু আমাদেরকে ছোট পোকা হিসেবে বা ক্ষুদ্র গাছ হিসেবে আপনার এক মিনিটে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে নামগুলো বললেন এর সাথে কিন্তু আরো একটা বিশাল ফোর্স আছে আমাদের, বিএনসিসি। এর সারা বাংলাদেশের সমস্ত কলেজগুলোতে, ইউনিভার্সিটিতে আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের যে সিকিউরিটি কোম্পানিগুলো আছে, রাইট, যেমন এলিট গ্রুপ, এলিট ফোর্স আছে, এস ফোর্স, আরো অনেকগুলো আছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক কাজ করছে। তারাও কিন্তু যদি আপনার এই প্রসঙ্গে আমি কর্নেল জিহাদ খানের কাছে আসবো, যে দেখেন সেনাবাহিনীর সাথে সাথে এয়ারফোর্স, নেভি তো আছেই, একই সাথে দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু আরও বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। সেই প্রসঙ্গে যদি আপনি একটু কথা বলেন। ধন্যবাদ। সেনাবাহিনীটার ব্যাপারে আমি আরও একটু যোগ করতে চাই, যেহেতু হিল ট্র্যাক্সে আমি 2 একবার গিয়েছি, যে সাধারণ মানুষ জানে না যে সেনাবাহিনীর সাফারিংটা কীরকম হতে পারে। যে আমার জানা যে আর্মি যত লোক এনকাউন্টারে মারা গিয়েছে তার চেয়ে বেশি ম্যালেরিয়াতে মারা গিয়েছে। এবং সেনাবাহিনী দিনের পর দিন ছেলে মেয়ে ফ্যামিলি কোথায় থাকে খবর নাই, 1বার 2বার 3বার 4বার 5বার করে এক একজনের পোস্টিং হয়। যে এই রকম সাফারিং কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে হয় নাই। তো সেনাবাহিনী সেখানে হিল ট্র্যাক্সে গিয়ে যে পেসিফিকেশনের কাজগুলো করেছে, এইটা এত মডেল একটা কাজ। এবং আমি নিজেও, আমার মনে আছে যে আমরা পাহাড়িদেরকে, উপজাতিদেরকে চিকিৎসা দিতাম, এমনকি তাদের বাড়িতে গিয়ে পর্যন্ত চিকিৎসা দিয়েছে, সেখানে ইয়ে করেছে। এইভাবে আমরা সার্ভিস দিয়েছি এবং এই সার্ভিসটা এত আইডিয়াল একটা, যে এই স্পেসিফিকেশনের মডেলটা আমরা বিভিন্ন মিশনে গিয়েও আমরা খুব সাকসেসফুল হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো এই যে সেনাবাহিনীর ইনভলভমেন্ট, এটা আমাদের সর্বক্ষেত্রে দরকার। যেমন আমরা, আপনি অলরেডি বলেছেন যে আনসার, বিডিআর, সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিএনসিসি, তারপরে সিকিউরিটি, আমরা এমনকি কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়েরও ব্যবস্থা করতে পারি, যেটা অনেক দেশে আছে।
তাদেরকে যদি অন্তত 3 মাস 6 মাস একটা ট্রেনিং করানো হয়, এই ফোর্স, এই যুবকরা একটা ইয়ার সাথে রেডি ফোর্স হিসাবে থাকবে, যে কোনো সময় তারা দেশমাতৃকার রক্ষায় ভূমিকা পালন করবে। তারপরে মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করা, যে এই দেশ আমার, এদেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এভাবে আমরা নানাভাবে উদ্বুদ্ধ করতে পারি। যে আমরা 71 সালে দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এদের পাশাপাশি জনসাধারণ মাঠে নেমে এসেছে। এই জনসাধারণের মধ্যে আরও বেশি দেশপ্রেম চেতনা এগুলো আরও বৃদ্ধি করা দরকার। এইভাবে আমরা মনে করি আমাদের দেশের সুরক্ষায় তাদেরকে আরও বেশি সম্পৃক্ত করা যাবে। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। আমি একটা পয়েন্ট এড করতে চাই, কাইন্ডলি এলাও করেন 1 মিনিট। সেটা হলো আপনি যেটা বলেছিলেন যে এর সাথে আমার আরও মনে পড়ছে যে আপনার বিএনসিসি ছাড়াও বেশ কিছু ছাত্র সংগঠন আছে যারা কিন্তু আপনার মিলিটারি ট্রেনিং নিতে পারে। সবাই যে বিএনসিসি হতে হবে তা না, দে শুড টেক দ্য মিলিটারি ট্রেনিং। ইন্ডিয়াতে আছে এরকম, রাইট? এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে সিকিউরিটি ফোর্সেসের মধ্যে বিশেষ করে আমি উল্লেখ করব এলিট ফোর্স। আমার এখনো মনে আছে 4-5 জুলাই বা 6 জুলাই যখন চতুর্জিতে সহিংসতা, গুলাগুলি, এর মধ্যে একমাত্র এলিট ফোর্স ব্যাংক, এটিএম বুথ এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান, গার্মেন্টস প্রতিষ্ঠানকে তারা সিকিউরিটি দিয়েছে। সেখানে বিশাল যোগ্যতা সম্পন্ন একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, যিনি একটা কিংবদন্তি ব্রিগেডিয়ার শরীফ আলী, ফোর্স কমান্ডার বলা যায়, ব্রিগেডিয়ার শরীফ আলী, ওনাকে আমরা বলবো যে একটা ফোর্স কমান্ডার হিসেবে কাজ করেছেন। এমনি ভাবে যদি সবাই এগিয়ে আসে, সেই সাথে সেনাবাহিনী এককভাবে কখনোই কিন্তু কোনো যুদ্ধে জয়লাভ করে না। তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এমনই একটা গর্বিত বাহিনী, এমনই একটা ঐতিহ্যময় বাহিনী, অত্যন্ত প্রশংসনীয় কাজ সর্বদাই করে আসছি। আমরা খালি পায়ে হিল ট্রেক্সে বৎসরের পর বৎসর থেকেছি, আমরা মশার জোকের কামড় খেয়েছি, পায়ে জুতো ছিল না, রুটি খেয়ে থেকেছি, না খেয়ে থেকেছি, কলা গাছ খেয়ে থেকেছি, আমরা কিন্তু তারপরেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি। আমরা সেই সেনাবাহিনী। আজকের সেনাবাহিনী তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। কেন আমরা পারবো না? অবশ্যই এটা আমরা পারবো, বাট সাথে রাখতে হবে আমাদের প্রাণপ্রিয় জনগণকে সাথে রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, দেশপ্রেম যে কথাটা বললেন স্যার, আমি 100% এটাকে সমর্থন দিই। এই দেশপ্রেমটা কিন্তু এভাবে বললে আসবে না। ঠিক বাচ্চাটা জন্মগ্রহণ করার পরেই তাকে দেশপ্রেমের এই বীজটা ঢুকিয়ে দিতে হবে। দেখো, তুমি আমাদের দেশের রাস্তায় থুতু ফেলবে না, তুমি আমার দেশের রাস্তায় ময়লা ফেলবে না, এটা পাঠ্যপুস্তকে থাকতে হবে। মিথ্যা কথা বলবে না, পালন করতে, মিথ্যা বলবা না, কারোর সাথে চিট করবা না, কারো অন্যায় করবা না, একজন বৃদ্ধ লোককে দেখলে রাস্তা পার হতে সাহায্য করবে। এটা কিন্তু একদিকে থিওরিটিক্যাল থাকবে, আরেক দিক থেকে প্র্যাকটিক্যাল। কিরকম? আমরা মহাখালী বা বনানী অথবা আপনার উত্তরার কঠিন কঠিন জায়গাগুলোতে ছাত্রদেরকে দিয়ে মাঝে মাঝে প্র্যাকটিস করলে এই সৃষ্টি করেছে, তাই না? করেছে, বাট এটাকে নিয়মিত করতে হবে। ওই 1-2বার করে বাস শেষ করে দিলাম। যেমন রমিজউদ্দিন স্কুলে যে ছাত্রটা সড়ক দুর্ঘটনায় মারা গেল, খুব সুন্দর চললো। তারপর এই অভ্যুত্থানের পরে ছাত্ররা ট্রাফিক ডিউটি পালন করলো, এক্সেলেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, চমৎকার। লেট ইট বি এ হ্যাবিচুয়াল প্র্যাকটিস। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, মুক্তির কথা শুনলাম 2জন প্রিয় অতিথিদের কাছ থেকে। এই দেশটা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, মোটিভেশন করতে পারি সঠিকভাবে, বিভিন্ন আত্মকেন্দ্রিক না হয়ে দেশের স্বার্থে যদি রাজনৈতিক দলগুলো কাজ করে, যেভাবে কাজ করছে আমাদের সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, অবশ্যই আমাদের এই মুক্তির কথা দিয়ে আমরা বলতে পারি এই দেশটা হবে পৃথিবীর একটি শ্রেষ্ঠ দেশ, শান্তির দেশ এবং ভালোবাসার দেশ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।